হ্যালো, আমার নাম সাইলাস হালদার। আমি পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি ডেটা সায়েন্স সম্পর্কে অনেকদিন ধরে গবেষণা করেছি, তাই চিন্তা করলাম যে আমার অর্জিত ক্ষুদ্র জ্ঞান আমি সবার সাথে শেয়ার করি, যাতে সবাই মোটামুটি ডেটা সায়েন্স সম্পর্কে জানতে পারে। আমি জানি যে বাংলায় অনেকগুলো ভিডিও ইউটিউবে আছে, এরপরেও আমি একটু ট্রাই করি, দেখি তাদের মতো বা তাদের চেয়ে একটু ভালো কোয়ালিটি যদি আমি করতে পারি। সেই ইচ্ছা থেকেই আমার ডেটা সায়েন্সের ভিডিও করার প্ল্যান। তো ডেটা সায়েন্স বলতে আমরা অনেকেই জানি, এটা বর্তমানে ডেটা সায়েন্সের খুবই ট্রেন্ড চলতেছে। বিভিন্ন ওয়েবসাইটে কিংবা ইউটিউবে অনেকগুলা পরামর্শ আসে, অনেকেই পরামর্শ দিয়ে থাকেন ডেটা সায়েন্স সম্পর্কে। তো আমিও কিছু শেয়ার করি। ডেটা সায়েন্স বলতে আমরা কি বুঝি, ডেটা সায়েন্সটা কি? ডেটা সায়েন্স মূলত এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সার্ভার থেকে ডেটা কালেকশন করে থাকি। কালেক্ট করার পর মনে করেন অনেক লার্জ ডাটা, সেটা আমরা সিএসভি ফরম্যাটে কালেক্ট করে থাকি। কালেক্ট করার পর ডেটাগুলো নিয়ে আমরা ক্লিনিং করি, কোন ডাটাটা প্রয়োজন সেই ডাটাগুলো নিয়ে আমরা গবেষণা করি, অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার পর একটা শর্ট ফরম্যাট করে আমরা ডেটাগুলোকে বিভিন্ন মডেলে প্রক্রিয়াজাত করে থাকি। মডেল সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে, ডেটা থেকে জ্ঞান অর্জন করে, ইনপুট এবং আউটপুট থেকে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী নতুন নতুন ডেটা প্রেডিকশান করে থাকে। এই কারণে আমাদের বর্তমান জগতে, বর্তমান যুগে আমরা অনেক কঠিন কঠিন দুর্লভ কাজ খুব সহজে করে ফেলতে পারি। এটাই হচ্ছে ডেটা সায়েন্সের মূল উদ্দেশ্য। এখন ডেটা সায়েন্স পরিচালনা করতে আমার কি কি সফটওয়্যার বা এনভায়রনমেন্ট লাগে, এই বিষয়ে আমি যখন ডেটা সায়েন্সের ভিডিওগুলো ধাপে ধাপে করব, তখন আমি এগুলো শেয়ার করব। কিন্তু এখন ডেটা সায়েন্স করতে কি কি লাগে, ওই সফটওয়্যারগুলো মানে কি কি প্রোগ্রাম করতে হবে, ওগুলো আমি কিছুক্ষণ পরেই আলোচনা করব। একটু আগে আমি বললাম যে সার্ভার থেকে ডেটা কালেকশন করে ওইটাকে অ্যানালাইসিস করে নতুন একটি মডেল ক্রিয়েট করে সেটাকে আবার পুনরায় ডেপ্লয় করা হয় সার্ভারে, যেন কাজ করে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি একজন, নামেই শোনা যাচ্ছে যে ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ, তো একজন প্রোগ্রামারও তো সেম কাজই করে, ডেটা কালেকশন করে, কালেকশন করার পরে ওইটা নিয়ে গবেষণা করার পরে, অ্যানালাইসিস করার পরে তারপর তারা ডেপ্লয় করে সার্ভারে। তাহলে আমার ডেটা সায়েন্টিস্টের দরকার কি? হ্যাঁ, আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমরা রবট ইউজ করে থাকি। রবটের সাথে সবাই মোটামুটি পরিচিত। আপনি উন্নত বিশ্বে দেখবেন রবট দিয়ে অনেক কাজ করা হয়, রবট দিয়ে সংবাদ পর্যন্ত উপস্থাপন করা হয়। বর্তমান যুগে আমরা বিভিন্ন টেলিভিশনে দেখে থাকি। এগুলো হচ্ছে খুবই খুবই মানে মজাদার, খুবই, কারণ হচ্ছে একটা মানুষ যত সময়ে যে কাজগুলো করবে, রবটও তার চেয়ে একটু বেশি ফাস্ট থাকে সব সময়। আমার প্রোগ্রামার সবসময় ইনপুট পায়, ইনপুট দেয়, ইনপুট দেওয়ার পরে প্রোগ্রাম জেনারেট করে, তারপর একটা আউটপুট আসে। এটাই হচ্ছে একজন প্রোগ্রামারের কাজ। এখন প্রোগ্রামার এবং একজন ডেটা সায়েন্টিস্টের মধ্যে তফাৎটা কি, সেটা আমি একটুখানি তুলে ধরি। আমি ইমেলের মাধ্যমে উদাহরণ দেই। আমরা স্প্যাম মেইল সম্পর্কে জানি, যেহেতু সকলেই আমরা মেইল সম্পর্কে অবগত, স্প্যাম মেইলটা সবারই কমন, এটা আমি মনে করি। তো এখন একজন কোম্পানির সিইও কিংবা টপ পজিশনে আছেন এরকম কোনো ব্যক্তি, যখন কোম্পানি পরিচালনা করেন, তার সাথে অনেক ভেন্ডরই যোগাযোগ করার চেষ্টা করে, অনেক মার্কেটারও যোগাযোগ করার চেষ্টা করে, যাতে তাদের প্রোডাক্টটা ওই সিওর দৃষ্টি আকর্ষণ করে। এখন এর মধ্যে কিছু 2 নাম্বার মার্কেটারও থাকে, হ্যাঁ, একটু ভালো প্রোফাইলের লোকজনকে একটু যদি ইমপ্রেস করে যদি একটা কিছু করা যায়, এরকম 2 নাম্বার চিন্তার লোকজনও আছে যে 2 নাম্বার মার্কেটিং করে। আমরা অনলাইনে দেখে থাকি, আপনারা এটা একটু জাস্টিফাই করে নেবেন 2 নাম্বার কি 1 নাম্বার কি, আপনারা বুঝতে পারতেছেন, এগুলো কমন সেন্স দিয়ে একটু বোঝার চেষ্টা করি আমরা, হ্যাঁ। তো এখন যে মেইলগুলো আসলে একজন সিও বা টপ লেভেলের, টপ ম্যানেজমেন্টের একজন লোক বিরক্ত হচ্ছেন, এগুলো তিনি চান না। তিনি চিন্তা করলেন যে আমি একজন প্রোগ্রামার নিয়োগ করব, প্রোগ্রামার আমার মেল সার্ভার কন্ট্রোল করবে, আমার জন্য প্রোগ্রাম ক্রিয়েট করবে। আমার যে সমস্ত জিনিসগুলো আমার প্রয়োজন নেই, আমাকে বিরক্ত প্রদান করতেছে, এগুলো যেন স্পামে চলে যায়, স্পাম যে অপশানটা আছে ওখানে যেন চলে যায়। এখন প্রোগ্রামার কথা মতো কাজ শুরু করে দিলেন,
তিনি বিভিন্ন মেইল ঘাটাঘাটি করলেন, ঘাটাঘাটি করে একটা নলেজ অর্জন করলেন। নলেজ অর্জন করে তিনি প্রোগ্রাম জেনারেট করলেন। সেখানে তিনি লিখলেন যে নাইস শব্দটা যদি 4 বার 5 বার আসে তবে এটাকে আমি স্পম্পে ঠেলে দেবো। তো এই অনুযায়ী তিনি প্রোগ্রামটা সাজিয়ে সুন্দর করে সার্ভারে ডেপ্লয় করে দিলেন। তো সিও সাহেব বেশ কয়েকদিন খুব আরামে কাটালেন, খুব ভালোই হলো। আমার প্রোগ্রামার খুব ভালোভাবে কাজ করেছে, খুবই হ্যাপি। কিন্তু কিছুদিন পর দেখা গেল যে যেই মার্কেটার, মার্কেটিংয়ের যে লোকজনের, এনারা আসলে খুবই বুদ্ধিমান হন, যারা বিশেষ করে মার্কেটিং করে থাকেন, খুবই চতুর। তো এখন ওনারা চিন্তা করলেন, আমি আসলে এর আগে আমি 2 নম্বর মার্কেটার নিয়ে কথা বলেছি, আসলে এরকম ধান্দাবাজ মার্কেটিং করে এরকম ব্যক্তি কিন্তু অনলাইনে অ্যাভেইলেবেল। আপনারা যারা ভালো মার্কেটিং অফিসার, আপনারা প্লিজ বিষয়টা অন্যভাবে নেবেন না। ভালো মন্দ তো সব জায়গায় থাকে না ভাই, এইটা তো এরকমই। এখন ওই 2 নম্বর ব্যক্তি, তিনি তো এতই ট্যালেন্ট যে সিও সাহেব আমার মেইল পড়তেছেন না, তার পিএসও আমার মেইল পড়তেছে না। বিষয়টা কি, একটু কন্টেন্টগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আবার তিনি মেইল করলেন। সেই মেইলটা কি করেন, আবার সিও সাহেবের কাছে আসেন। সিও সাহেব তো রেগে মেগে ফায়ার, এই প্রোগ্রামার তুমি কি করেছো, কেন স্পাম, এই মেইলটা আমার কাছে কেন আসে, এগুলো খুবই বিরক্তকর, হ্যান ত্যান। প্রোগ্রামারকে কি করতে হয়, আবার এই প্রোগ্রামটা নিয়ে বিবেচনা করতে হয়, আবার ফেস করে নিয়ে আসতে হবে, আনার পরে আবার অ্যালগোরিদম জেনারেট করতে হবে, প্রোগ্রাম রচনা করতে হবে, তারপর আবার অ্যানালাইসিস করে সার্ভারে আপলোড করতে হবে। ও মাই গড, কত কষ্ট রে বাবা। এখানে আবার কথা আছে, সে যে আবার দিল, আবার কিন্তু ওই মার্কেটিং অফিসার আবার 2 নম্বরই করলো, ঠিক আছে। সুতরাং একজন প্রোগ্রামার কয়টা শব্দ তার মাথায় রাখবে, তার পেটে রাখবে, কয়টা শব্দ, কয়টা ডেটা সে কালেকশন করবে, কিন্তু কয়টা স্পাম মেসেজগুলো সে কালেক্ট করবে, এটা আসলে একটা কষ্টকর একটা ব্যাপার। কিন্তু এআই, আমার মেশিন লার্নিং বা আমার ডেটা সায়েন্সের মাধ্যমে যদি হেল্প নিয়ে আমি এই কাজটা করি, ডেটা সায়েন্স কখনো ইনপুট নিয়ে আউটপুট প্রদান করে না, মানে এই ধরনের কাজগুলা ডেটা সায়েন্স করে না। ডেটা সায়েন্সের কাজ হচ্ছে পুরাতন ডেটা থেকে নলেজ অর্জন করে, নলেজ অর্জন করে ওই অনুযায়ী প্রেডিকশন করে। এখন স্পাম জাতীয় যে মেইলগুলো আছে, 20,000 25,000 50,000 মেইল কালেক্ট করা কোনো বিষয়ই না, ডেটা কালেকশন করা কোনো ব্যাপারই না। এখন এই ডাটা কালেকশন করার পর যখন আমি সিএসভি ফরম্যাটে বা ডাটাবেজের মাধ্যমে আমি আমার মডেলকে প্রদান করব, মডেল অটোমেটিক ওইখান থেকে জ্ঞান অর্জন করবে, ওটা শিখে নিবে। ট্রেনিং নেওয়ার পর সে নতুন করে প্রেডিকশন দিবে, এবং ওই মডেলটা যখন পারফেক্ট অ্যাকুরেসি আসবে, প্রেডিকশন ওয়েল, তখন প্রোগ্রামার কি করবে বা ডেটা সায়েন্টিস্ট কী করবে, ওই জিনিসটা নিয়ে সার্ভারে আপলোড করবে। এতে হলো কি, আমার 20,000 50,000 ডেটা নিয়ে চিন্তা ভাবনা করে ইজিলি কিন্তু আমার মডেল কাজ করে ফেলছে, যেটা একটা প্রোগ্রামারের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট। সেজন্য এটাই হচ্ছে আমার ডেটা সায়েন্স এবং প্রোগ্রামার। একজন ডেটা সায়েন্টিস্ট কী করতে পারে এবং প্রোগ্রামারের কার্যক্রম কেমন, এটা আমি জাস্ট উদাহরণস্বরূপ দিলাম। অবশ্যই প্রোগ্রামার ছাড়া আমরা সফটওয়্যার চালাইতে পারবো না। তারা প্রোগ্রামার বানায় বিধায় আমরা ধরেন এই কোম্পানিতে সার্ভার চালাইতে পারতেছি, সফটওয়্যার চালাইতে পারতেছি, বিভিন্ন কাজে আমরা সফটওয়্যার ইউজ করতে পারতেছি। প্রোগ্রামার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি জাস্ট আমার ডেটা সায়েন্স এবং প্রোগ্রামিংয়ের মধ্যে যে তফাৎটা আছে সেটা বোঝানোর জন্য এইভাবে আমি ব্যাখ্যা দিলাম। তো যাই হোক, এই বিষয়টা তো গেল। এখন আমার ডেটা সায়েন্স শিখতে গেলে আমার কোন কোন জিনিসগুলো আমার জানতে হবে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ডেটা সায়েন্স শিখতে গেলে আমাকে জানতে হবে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স। মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে কিন্তু ডেটা সায়েন্স গড়ে উঠেছে। একটা হচ্ছে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে কম্পিউটার সিস্টেম। এখন আপনি হয়তোবা ম্যাথের লোক, হয়তোবা আপনি স্ট্যাটিস্টিক্স খুব ভালো জানেন, সিস্টেম করে আপনি ম্যাথমেটিক্সও শিখে ফেললেন, কিন্তু আপনার তো প্রোগ্রামটা শিখতে একটু কষ্ট ভাই, এই লাইনটা তো একটু ডিফিকাল্ট। এখন আমার C++ শিখতে গেলে ভেরিয়েবল ঘোষণা করো, তারপরে প্লাস মাইনাস এগুলা করো, একটা প্রোগ্রাম রচনা করো, একটা ডিফিকাল্টি ব্যাপার। তারপরে আবার জাভা করতে গেলেও মানে কোডিংগুলো মাথায় থাকে না, এগুলো আবার নতুন করে প্র্যাকটিস করতে হবে, অনেক ঝামেলা। সর্বজনীন স্বীকৃত, সেজন্যই আমরা ইন্ডাস্ট্রিতে মূলত
পাইথন ইউজ করে থাকি। পাইথন খুবই একটা সহজ ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে অনেক ধরনের লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিগুলো ইউজ করে আমরা অতি মানে সাধারণভাবে মানে খুব ভালোভাবে আমরা ডেটা সায়েন্সের যে কাজগুলো আছে ওগুলো করতে পারি। আমরা অ্যালগোরিদমগুলো সুন্দরভাবে বুঝতেও পারি। সার্কিট লাইন আছে, ক্যারাস আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের লাইব্রেরি বিদ্যমান। এখন আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হইতে চান, আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে গিয়া পাইথন, তারপরে হচ্ছে পান্ডা, নামপাই, তারপরে ভিজুয়ালাইজেশনে অনেকগুলো সফটওয়্যার আছে ওগুলো শিখতে হবে, আপনাকে ডাটাবেস জানতে হবে, আপনাকে অ্যালগোরিদম নিয়ে আলোচনা করতে হবে, আপনাকে আপনার যে মডেলগুলো আছে লিনিয়ার রিগ্রেশন, তারপরে আপনার এসডিডি রিগ্রেশন, তারপরে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এগুলো আর কি, এগুলো মোটামুটি খুব ভালো জানতে হবে। এর যে ম্যাথমেটিক্স টার্মগুলো আছে ওগুলো জানতে হবে। কেন ম্যাথমেটিক্স ভাই? আপনি তো ভাই মডেল করাচ্ছেন, আবার ম্যাথমেটিক্স মডেল দিয়েই তো আমি সব কিছু করতে পারি। আপনি তো বলছেন যে প্রোগ্রাম অটো জেনারেট পারে। ভাই আপনি যদি মডেলের কাজটা কিভাবে করতেছে এটাই যদি না জানেন, তাহলে আপনি ডেটা দেখে তো বুঝতে পারবেন না কোন মডেলটা আমার অ্যাপ্লাই করতে হবে। আপনি এত সহজের জন্যই তো ডেটা সায়েন্টিস্ট নিচ্ছেন। আর আপনি প্রকৃত ডেটা সায়েন্টিস্ট হলে তো আপনাকে এ টু জেড যদি নাই জানেন তাহলে আপনি কাজ করবেন কি? আপনি ডাটা দেখে বুঝতে হবে যে এটার জন্য এই মডেলটা কাজ করতে পারে। তো এই মডেলের কাজ কি, এটা কীভাবে কাজ করে সেটা তো আপনার জানতে হবে। জানতে হলে আপনাকে ম্যাথমেটিক্স টার্মগুলো বুঝতে হবে। তারপরে আমরা যদি আরও প্রজেক্ট করি সেক্ষেত্রে আমরা ভালো একজন ডেটা সায়েন্টিস্ট হতে পারবো। তো আমি এই চ্যানেলটা করেছি, এখানে আমি এই সমস্ত ভিডিওগুলা করব। আমি ধাপে ধাপে আমি পাইথন দিয়ে শুরু করব, আমি ম্যাথমেটিক্স করাবো, আমি পান্ডা করব, আমি ভিজুয়ালাইজেশনের বিভিন্ন কাজগুলো আছে ওগুলো করব, আমি নামপায়ের উপরে ভিডিও তৈরি করব, মাইস্কিল নিয়ে ভিডিও তৈরি করব। এরপর আমি মডেলগুলা যে ম্যাথমেটিক্যাল টার্ম কীভাবে কাজ করতেছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা মডেলের উপরে আমি প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার পরে আমি আরও প্রজেক্ট করব, যেন র্যান্ডমলি কোনো প্রজেক্ট আসলে কীভাবে আমি ডাটা ফেস করব, ডাটা নিয়ে আসবো, গেদার করার পরে ডাটাটা নিয়ে কিভাবে অ্যানালাইসিস করবো, একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত ইন্ড টু ইন্ড প্রজেক্ট করে সেগুলোকে ডেপ্লয়মেন্টে নেব। মিনিমাম 5-6টা প্রজেক্ট আমাকে করতে হবে। তারপরে গিয়ে আমি যদি এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি জ্ঞান অর্জন করতে পারবো। আপনারা শিখে যাবেন। শিখার পর যদি আপনি আরও গবেষণা করেন, আরও প্রজেক্ট একটার পর একটা করেন, তবে আপনি কী করবেন? আপনি একজন ভালো ডেটা সায়েন্টিস্ট হইতে পারবেন। সেজন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তবে আমি কিন্তু পাইথনে আপনি প্রোগ্রামার, একজন ডেভেলপার হিসাবে যে ডেভেলপার হয়ে যাবেন আমার কাছ থেকে শিখে, এমনটা না। আমি ডেটা সায়েন্সে যতটুকু কাজ লাগে, যতটুকু প্রয়োজন, আমি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর যদি সময় হয় আমি ডেভেলপার হিসেবে যেন আপনি গড়ে উঠতে পারেন ওই ধরনের কিছু প্রজেক্ট আমি করাবো। আমি আমার পাইথন সেশনে আমি কয়েকটা প্রজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এগুলো আমি করাবো। আশা করি এগুলোও আপনার অনেক কাজে লাগবে। তবে আমার মূল টার্গেট হচ্ছে ডেটা সায়েন্স, মানে আমার ডেটা সায়েন্সের যে মডেলগুলো আছে, মেশিন লার্নিংয়ের যে মডেল। এরপর আমরা ডিপ লার্নিংয়েরও কিছু টিউটোরিয়াল কাজ করব। আশা করি আমার চ্যানেল থেকে আপনারা অনেক কিছু পাবেন, অনেক কন্টেন্ট পাবেন যেগুলো খুবই উপকারী। যারা বিভিন্ন ডোমেইন থেকে আসবেন তারা সহজে নিতে পারবেন, কারণ আমি একদম শুরু থেকে জিরো থেকে শুরু করব যাতে সবাই নিতে পারে। আর যারা মাত্র কম্পিউটার সায়েন্স থেকে পাশ করেছেন তাদের জন্য তো বলার কিছুই নাই। তারা সি প্রোগ্রাম করে আসছেন, সুতরাং পাইথন তাদের কাছে কিছুই না। আর যারা অন্য ডোমেন থেকে, তাদের তো বললামই, যারা অন্য ডোমেনে জব করেন, ফাইন্যান্সে জব করেন, মার্কেটিংয়ে জব করেন, তারাও শিখতে পারবেন। কারণ এটা ফাইন্যান্স বলেন, মার্কেটিং বলেন, সর্ব জায়গায় ডেটা সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইন ফিউচার। যেহেতু চ্যাট জিপিটির কথাই চিন্তা করেন, কী না করতেছে ভাই বর্তমান যুগে। চ্যাট জিপিটি মানে বিশাল কিছু, ভবিষ্যৎ তো আরও হাইফাই হবে। সুতরাং আমার ভিডিও দেখলে আপনারা উপকৃত হবেন, এটা 100%। ঠিক আছে? আর যারা এক্সপার্ট লেভেলের আছেন, খুব ভালো প্রোগ্রামিং জানেন, আপনাদের জন্য হয়তো আমার ভিডিওটা খুবই উপকার হবে। কারণ হচ্ছে আমি
এমন এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলো হয়তো বা আপনারা খুবই উপকৃত হবে।